আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈঠকি কথা অনুষ্ঠানে। বৈঠকি কথায় আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ, জাতিসংঘের অধীনে সাবেক জাজ কোর্ট অফ আপিল ডক্টর মোহাম্মদ শাহজাহান সাজু। জনাব শাহজাহান সাজু, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি ভালো আছেন এবং আমাকে শুনতে পাচ্ছেন। সাজু ভাই, আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করার জন্য আসলে আপনার আজকে স্মরণাপন্নই হয়েছে, কারণ আপনার তো বিস্তর অভিজ্ঞতা। আপনি দীর্ঘদিন বিচার বিভাগে ছিলেন এবং আন্তর্জাতিক অঙ্গনেও আপনার অনেক সাফল্যের কথা আমরা বিভিন্ন লোক মুখে শুনি। যে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের আসলে আমলাতন্ত্রটা এখন কি অবস্থায় আছে। আমাদের কাছে কেন যেন মনে হচ্ছিল, আমরা শুরু থেকেই বলেছিলাম যে অনেকেই বলছিল, আমি নিজেও বলেছি যে একটা গণ অভ্যুত্থানের সরকার স্বৈরতন্ত্রের আমলাতন্ত্র দিয়ে চলতে পারে না। তারপরে দেখলাম যে আমাদের এই সরকার তাদের উপরে নির্ভর করলো। এখন আমরা সর্বশেষ দেখলাম যে এই আমলাতন্ত্র বিভিন্ন ক্যাডারে যারা বিভক্ত, তাদের মধ্যে আবার একটা বৈষম্য। এখানে আবার এই প্রশ্নটা উঠছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে সরকার দায়িত্ব নিল, সেই সরকারের আমলাতন্ত্রের মধ্যে এরকম প্রকট বৈষম্য কেন বিরাজ করবে? এই সব মিলিয়ে আপনার কাছে এই পরিস্থিতিটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আসসালামু আলাইকুম। আসলে মানুষ জন্মগতভাবেই কিছু পাওয়ার প্রত্যাশায়, সেটা অর্থ, বিত্ত, সম্মান সবকিছুর জন্যই সবসময় দৌড়ের উপরে থাকে বা চেষ্টার অন্ত থাকে না, কারণ মানুষ এই প্রত্যাশা নিয়েই বেঁচে থাকে। এখন প্রত্যাশাটা কারো কারে খুবই পবিত্র প্রত্যাশা, কারো কাছে এই প্রত্যাশা অন্যকে ধ্বংস করার প্রত্যাশা। অথচ যিনি প্রত্যাশা করেন তিনি হয়তো বুঝতে পারেন না। এখন ঘটনা হচ্ছে যে এই আমলাতন্ত্র এইটা কিন্তু এই ব্রিটিশ ইম্পেরিয়াল সার্ভিস থেকে শুরু হয়েছিল। ব্রিটিশ ইম্পেরিয়াল সার্ভিস, ধরেন সিপাহী বিপ্লব হয় যে 1857 সালে, তারপর যখন এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরা ব্রিটিশ গভর্নমেন্ট পরিচালনা করতো তাদের কিছু ইম্পেরিয়াল সিভিল সার্ভিসের লোক দিয়ে, পরে সিপাহী বিদ্রোহের পরে ওরা বললো যে না, আমরা লোকাল পিপলকে এখানে নিব। তখন এটাকে ওরা কনভার্ট করলো, 1858 সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস হলো। সেই ইন্ডিয়ান সিভিল সার্ভিসটা 1947 সাল পর্যন্ত ছিল। যখন স্বাধীন হয়ে গেল পাকিস্তান এবং ইন্ডিয়া, তারপরে ইন্ডিয়াতে এইটা কনভার্ট হয়ে গেল ইন্ডিয়ান সিভিল সার্ভিস, পরবর্তীতে যেটা হয়ে গেল ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, আর বাংলাদেশে সুপ্রিয়র, যেটাকে বলা হয় সুপ্রিয়র সার্ভিস, যেটা পাকিস্তানের সেন্ট্রাল সুপ্রিয়র সার্ভিস, তারপরে বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশ সিভিল সার্ভিস। এই হচ্ছে ইতিহাস। এখন প্রথমে যখন স্বাধীন হয় তখন আমাদের সেন্ট্রাল সিভিল সার্ভিসে যারা ছিলেন, সিএসপি, সেন্ট্রাল সিভিল সার্ভিস অফ পাকিস্তান, তারাই নেতৃত্ব দিতেন। পরে 73 সাল থেকে আমাদের নতুন রিক্রুটমেন্ট শুরু হলো বাংলাদেশ, বিশেষ করে বিসিএস ক্যাডার, যেটা বাংলাদেশ সিভিল সার্ভিস। তো এটাতে একটা জিনিস হলো যে সেই সময় যারা ছিল তখন থেকেই মূলত নেতৃত্বে চলে আসে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, যেটা আমাদের প্রশাসন বিভাগে যারা চাকরি করেন। কিন্তু এরা এই সুবিধাটা নিতে 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 এমন পর্যায়ে চলে গেল যে যখন 30টা ক্যাডার হলো প্রত্যেকের, এখানে কিন্তু 30টা ক্যাডারের মধ্যে আপনার এখন মোট আছে 26টা ক্যাডার। 4টা ক্যাডার চলে গেল, একটা টেলিযোগাযোগ চলে গেল, তারপর আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এরা আছে, তারপর আপনার 1992 সালে আপনার এই অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস যারা আছে আমাদের বিসিএস প্রশাসন, এরা সচিবালয়ের ক্যাডারটা তাদের মধ্যে আত্মস্থ করে নিল। কেন? যাতে বাইরে থেকে যাদের মূল কাজ হচ্ছে এই ক্যাডার সার্ভিসের খাজনা আদায় করা বা ডেপুটি ম্যাজিস্ট্রেসি এবং আপনার কমিশনার হিসেবে অ্যাডমিনিস্ট্রেশনটা দেখার। তো পরে এরা দেখলো, এবং তখন সচিবালয়ের অফিসাররা বেশি ছিল আর সিএসপি ছিল। তখন বাইরের এরা ঢুকতে পারতো না, মন্ত্রণালয়ের সচিবটা খুব কম হতো সিএসপিরা যাওয়ার পরে। তখন এরা দেখলো যে 1992 সালে এসে যে আপনার সচিবালয়ে যে ক্যাডারটা ছিল সেটা তারা নিয়ে নিল। কি জন্য? ক্যাডার স্ট্রেংথটা বাড়াইতে হবে, কারণ যুদ্ধে সৈনিক না বাড়াইলে তো যুদ্ধ করা যায় না। এবং রিসেন্টলি তারা এইটারই ধারাবাহিকতা, তারা আরেকটা ক্যাডারকে নিয়ে নিল, অর্থনৈতিক ক্যাডার যারা ইকোনমিক ক্যাডার তাদেরকেও নিয়ে নিল। এর পিছনে খুব ছোট্ট একটা ব্যাপার আছে, কারণ ইকোনমিক ক্যাডারের কিছু স্পেশালাইজড এডুকেশন থাকে, বিদেশে ট্রেনিং থাকে, ওদেরকে যদি আত্মস্থ করতে পারে তো অ্যাডমিন ক্যাডারের যারা ওই বৃত্তিগুলো, বিদেশের বৃত্তি, ভ্রমণ ওরা পেয়ে যাবে। তারপরে আপনার এই সচিবালয় ক্যাডার হওয়ার কারণে ওরা ঢুকে গেল।
তারপরে হচ্ছে কি সকল মন্ত্রণালয় তারা চালাবে। এখন কমে 26টা ক্যাডার আছে, তার মধ্যে দেখেন কি আজব, 25টা ক্যাডারের জন্য 25% আর ওনারা একা 75%। এখন যখন এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার অভ্যুত্থানের সরকারের পরিবর্তন হয়ে গেল, তখনও কি এই বৈষম্য চলবে? এখন এই মুহিত কমিশন যা কিছুটা, এটা আমি বলবো না যে এটা খুব বড় একটা প্রস্তাব উনি দিয়েছেন, বলছেন যে 25 ক্যাডারের জন্য 2% করে 50% আর ওদের একার জন্য 50%। আরে বা, এইটা আবার কি হইলো? তাহলে সেইটাই তো থাকলো। তারপরেও আবার প্রশাসন ক্যাডার বলতেছে না, অন্য ক্যাডারের কেউই আসতে পারবে না, উপসচিবের উপর থেকে 100%ই তারা খাবে। আসলে ভাই, আমি তো 36 বছর জজগিরি করে আসছি প্রশাসনের। আমি ইলেকশন কমিশনে 4 বছরের বেশি ছিলাম, প্রশাসনিক ল কমিশনে ছিলাম, আমি প্রশাসনের ডেপুটি সলিসিটর রিট এবং সলিসিটরের চার্জেও ছিলাম। এইটা ভাই হচ্ছে টোটাল একটা অ্যাডমিনিস্ট্রেটিভ জব, এটা একটা ক্লারিক্যাল জব, সিম্পলি ক্লার্ক। আপনি দেখেন, অনুমোদন করা যাইতে পারে, গ্রহণ করা যাইতে পারে হইতে পারে, হ্যাঁ, এইটা ছাড়া আপনি যদি একটা নোট দেখাইতে পারেন, এই প্রশাসনের যত ক্যাবিনেট সচিব আরম্ভ করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এর দেখেন এর বাইরে কিন্তু তাদের কোনো কিছু লেখার নাই। এর জন্য কি কোনো মহা ডিগ্রির দরকার আছে? হ্যাঁ, কম্পিটিটিভ দরকার আছে, একটু মেধার দরকার আছে, কারণ বিসিএস ক্যাডার তো আপনি। আচ্ছা, আর বাকি যারা 25টা ক্যাডার দেখেন, স্পেশালাইজ ক্যাডার, ফিশারিজ ক্যাডার, ওরটা সচিব হবে কিন্তু অ্যাডমিন। শিক্ষা ক্যাডার, প্রফেসররা নাই এই দেশে। তারপরে আপনি দেখেন এই মৎস্য ক্যাডার, হেলথ ক্যাডার, এগ্রিকালচার। আজব একটা ব্যাপার। আপনি রেলওয়ে ক্যাডার, আর রেলওয়ে ক্যাডার দেখেন তাদের আছে, তাদের সচিব কিন্তু প্রশাসন থেকে যায়, তার মানে ওরা রেল লাইনও চালাইতে জানে। এগ্রিকালচারও ওরাই জানে, হচ্ছে বড় কেউ নাই জ্ঞানী। তো বাই এগ্রিকালচার বন্ধ করে দেন না কেন? বলে দেন যে শুধুমাত্র পালি, সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স, বাংলা, হ্যাঁ, এগুলাতে পাস করার লোকটাই ক্যাডার সার্ভিস থাকতে, অন্য কোনো ক্যাডার হবে না, সব নন ক্যাডার করে দেন। আর লেটেস্ট একটা ব্যাপার আপনি জানেন, এইসব পোদ্দারি করতে করতে ইন্ডিয়ান সিভিল সার্ভিস, যেটা মানে এখন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, এই রিসেন্টলি মোদিও বহুত বুঝছে যে এইসব দিয়ে এই কেরানি দিয়ে পোদ্দারি মেরে কাজ হবে না। তারা এখন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে 1/3 রাখছে, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের 2/3 নিয়ে আসছে বাইরে থেকে। যেমন আপনার ফিশারিজ, লাইভ স্টক, এগ্রিকালচার, শিক্ষা, স্বাস্থ্য, টেলিযোগাযোগ, রেলওয়ে, তারপর তথ্য ক্যাডার আছে, হ্যাঁ, দেখেন ওখান থেকে নিয়ে আসছে 2/3। এখন বাংলাদেশের এরা 50-50 দিবে, তাও রাজি না। কেন ভাই? এইটার দরকার থেকে সহজ সমাধান হচ্ছে ফিশারিজ মন্ত্রণালয় চালাবে ফিশারিজ ক্যাডার সার্ভিস, আপনার ট্রেড ক্যাডার চালাবে বাণিজ্য মন্ত্রণালয়, শিক্ষা ক্যাডার চালাবে শিক্ষা মন্ত্রণালয়, তারপরে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় চালাবে বড় বড় ডাক্তার প্রফেসরদের দিয়ে চালান না কেন? আপনি ওই যে আনসার ভিডিপি চালান, তাদের ক্যাডার দিয়ে চালান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 2 জন এখন গ্রেড 1 অনেকগুলা পুলিশের আইজি আছে, এডিশনাল আইজি, তো 2 জনের জনপ্রশাসন মন্ত্রণালয় 2 জনকে 2টা জায়গায় দিয়ে দিলেই তো হয়ে যায়। তুমি কি পুলিশের সবকিছু জানো? বাংলায় পাস করছো? বা আরেকটা ব্যাপার, এইগুলার কারণে আজকে দেখেন সমস্ত ক্যাডার আজকে বিক্ষুব্ধ। কিন্তু আপনি যদি বলেন না ক্যাডার ভিত্তিক মন্ত্রণালয় চলবে, বস হয়ে গেল। আর এই সিভিল সার্ভিসটা চালানোই হয়েছিল মূলত ট্যাক্স কালেকশনের জন্য, রেভিনিউ কালেকশনের জন্য। দেখেন ডেপুটি কমিশনার তার প্রশাসন চালাবে, ডেপুটি কালেক্টর খাজনা আদায় করবে। আচ্ছা, একটা কথা আমি আপনাকে একটু থামাচ্ছি, এখানে একটু থামাচ্ছি। এই যে আপনি ডেপুটি কমিশনার বলাতে এই কথাটা মাথায় আমার আসলো। এই যে জেলায় যে একজন ডেপুটি কমিশনার থাকে প্রত্যেক জেলায়, যাকে আমরা সংক্ষেপে ডিসি বলি, ডিসির বাংলা জেলা প্রশাসক হয় কিভাবে? না, জেলা প্রশাসন তো সম্পূর্ণ বেআইনি। এটা তো জেলা প্রশাসক, সে প্রশাসন কি, সে তো ব্রিটিশরা প্রশাসন নিয়ে চলে গেছে। আপনি এখন প্রশাসন কি করবেন? আপনি বলেন জেলা ব্যবস্থাপক বলতে পারেন, আপনার জেলা ব্যবস্থাপক বলতে পারেন একটা ডিসির, মানে সরকারের পক্ষ থেকে ডিস্ট্রিক্টের সবকিছু ম্যানেজ করবেন। সেদিন দেখলাম একটা পত্রিকায় একজন ডিসি 300টা কমিটির মেম্বার, মানে 1 ম্যান উইথ 300 ক্যাপস। আরে ভাই, একটা টুপি দিয়া নামাজ পড়া, তখন টুপি খুলে যায় মাঝে মাঝে, নামাজ পড়তে গেলে পড়ে যায়। তা আপনি 300 ক্যাপ দিয়া নামাজ পড়বেন কেমনে? না, এ ম্যান উইথ 300 ক্যাপস। কেউ সেদিন আবার দেখলাম কয় না, বেশি তো না, 130টা কমিটির সভাপতি। ভাই, একটা টুপি দিয়ে নামাজ পড়তে গেলে জীবনে বহুবার টুপি খুলে গেছে আমার। তারপরে নামাজের মধ্যে আর নাকি দিতে হয় না টুপি, তো পরে নামাজ পড়ে আবার পরে রাখাতের সময় পরে আবার টুপি দেই। তো ভাই, আপনি 130টা ক্যাপ দিয়ে নামাজ পড়বেন না 300 ক্যাপ দিয়ে নামাজ পড়বেন? আপনার দরকারটা কি? আপনি কি কোত্থেকে আসলেন? তাহলে এই যে আলোচনাটা হচ্ছে
আপনি নিজেও বললেন যে ইন্ডিয়াতেও এখন এখান থেকে তারা সরে আসতেছে। তো এই যে প্রশাসন ক্যাডাররা যে সবকিছু কুক্ষিগত করে রাখতেছে, নিজেদের কাছে রাখতেছে, এতে কি আলটিমেটলি দেশের এবং জাতির খুব কোনো লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, আপনার কি মনে হয়? লাভ হচ্ছে। সেই লাভটা হচ্ছে কি, 0-0-0-0-0-0। কারণ তুমি বাংলার ছাত্র, তুমি ওই পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, তুমি আবার ক্যাবিনেট সেক্রেটারি, তুমি আবার ওই শিক্ষা মন্ত্রণালয়ের সেক্রেটারি, তুমি আবার ফিশারিজ সেক্রেটারি। হোয়াট ইজ দিস? তাহলে লাইভ স্টকটা যারা পড়ে আসছে তাদেরকে সচিব বানান, শিক্ষা মন্ত্রণালয়ের প্রফেসর বানান। আরো একটা মজার ব্যাপার, এরা এই পদগুলা দখল করে শিক্ষা মন্ত্রণালয়ে যত বৃত্তি আসে, পিএইচডি, এমফিল, যা দেখেন ও পালি সংস্কৃত থেকে আসছে বা অ্যাডমিনিস্ট্রেটিভ লোক প্রশাসন থেকে আসছে বা অন্য জায়গাতে আসছে, সব বৃত্তিগুলা ওরা নিয়ে যে পিএইচডি করে বসে আছে। কেন? এগুলা তো পাবে শিক্ষা ক্যাডার। তোমার মন্ত্রণালয় চালাইতে তো পিএইচডির দরকার নাই, তোমার হলে কেরানির কাজ। তুমি লেখবা, হইতে পারে, খাইতে পারে, যাইতে পারে, এর বাইরে তো তোমার কিছু করার নাই। আরো একটা ব্যাপার, এই কথাটা পার্টি নিলে আমি বলতেছি, দেখেন আমাদের মন্ত্রীরা যারা আছে তারা কিন্তু রাজনীতি অনেক জ্ঞানীগুলি, যতই আমরা তাদের খারাপ বলি, রাজনীতিবিদ ছাড়া ভাই রাজনীতি হবে না। তো ওই রাজনীতিবিদের কিন্তু প্রশাসনিক জ্ঞান নাই। তো ওই যে তখন তারা একটা প্রজেক্ট নিবে এলাকার জন্য, দেশের জন্য খুবই ভালো, তখন বলে যে ওই যারা আবার এর পিছনে কন্ট্রাক্টররা থাকে যে ভাই কাজটা পাইলে ভালো হয়, তো তারা আগে বলে যে আপনি আগে ওই সচিব অতিরিক্ত ওদেরকে ম্যানেজ করে আসেন ভাই, 2 দিন পরে আমি সই করবো, ক্ষমতা যখন আমার চলে যাবে ভাই আমার জেল হবে। ওই সচিব যারা হইতে পারে, খাইতে পারে লেখছে, ওদের কিন্তু ভাই জীবনে একটা জেল হবে না ভাই, আমি মাফ চাই। ওই যা আছে বাকবুক ওদের দিয়ে আসেন। এই যে সিপিডি 98,000 কোটি টাকা এই প্রশাসন ক্যাডার নিয়ে গেল আমলারা, ভাই তারা কি বেকুব যে এটা হিসাব না করে 98,000 কোটি টাকা আমলারা মেরে দিছে? এটা কি এমনি লেখছে? আমরা ভাই কোন তাদের কথার উপর নির্ভর, আমি বিচারক, আমার কাছে বিচার না করে আমি বলতে পারি না, কিন্তু আমি তো রিপোর্ট দেখে কথা বলতেছি। সিপিডি যে এত রিপোর্ট দিল, তাহলে 98,000 টাকা কারা খাইলো ভাই? তাইলে মন্ত্রী যখন আসলে, মন্ত্রীরা ভয় থাকে কারণ জেল হয় মন্ত্রীদের, ওদের কিন্তু কিছু হয় না, কারণ তারা তো লেখে যাইতে পারে, অনুমোদন করা যাইতে পারে। 500,000 কোটি টাকার এই প্রকল্প অনুমোদন করা। মানে আপনি বলতে চাচ্ছেন রাজনৈতিক নেতৃবৃন্দে যত দুর্নীতি, সেখানে এই আমলাদেরও একটা ভূমিকা অথবা শেয়ার আছে। শেয়ার না, লায়ন এন্ড টাইগার, লায়ন এন্ড টাইগার এন্ড এলিফ্যান্ট শেয়ার। কারণ এইটা তো তাদের হাত দিয়ে ফাইল না গেলে তো হবে না। তো এই কেরানির কাজটা করার জন্য আপনার মন্ত্রণালয়ে বসতে হবে কেন? কেন আপনার যে ডাক্তার স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসে, তা আপনি আসলেন ওই পলিটিক্যাল সায়েন্সের থেকে, তা আপনার সে কি কম বোঝে? আপনি স্বাস্থ্য মন্ত্রণালয় চালাইতেছেন, জনপ্রশাসন মন্ত্রণালয় আপনি 2টা ডিভিশন করে 2টা সচিব বানাইলেন, খুব ভালো কথা, বানান। তারপরে কেন ওইখানে 2জন এডিশনাল আইজি বসাই দিলে কি আপনার সে ভালো চালাবে না? আচ্ছা, আপনি সড়ক ও জনপথের ক্যাডারও আছে, আপনি সেখানে যে সেতু মন্ত্রণালয়ের সচিব হবেন, যোগাযোগ সচিব কেন ভাই? রেলওয়ে ইঞ্জিনিয়াররা কোথায় গেছে? সড়ক ও জনপথের ক্যাডার কোথায় গেছে? আপনি তারপরে দেখেন আইন মন্ত্রণালয়টা কিন্তু ভাগ হয়ে গেছে, এখানে শুধু আইন মন্ত্রণালয়ের জজরাই চালায়। তা আপনি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখেন শুধু তারাই চালায়। তো আপনি এইগুলা যদি এত ভালো চলে, তা আপনার স্বাস্থ্য সচিব হইতে হবে কেন? আপনার টেলিযোগাযোগের সচিব হইতে হবে কেন? রেলওয়ের সচিব হইতে হবে, রেলওয়ে ক্যাডার আছে না? ট্রেডের সচিব হইতে আছে না? আমি আপনাকে এই পর্যায়ে শেষ প্রশ্নটা করছি, সেটা হলো যে এই যে ক্যাডারের মধ্যে যে বৈষম্যটা, আমার ধারণা এই বৈষম্যের কারণে আমাদের স্বাভাবিক কর্মকর্তাদের যারা কর্মকাণ্ড, সেখানে কিছুটা হলো হতাশা অনেকের মধ্যে হয়তো ঢুকেছে। হয়তো এটা আমাদের স্বাভাবিক জীবনে আমাদের প্রশাসনকে ক্ষতিগ্রস্ত করছে। আপনি কি মনে করেন এই সরকারের আমলে এই বৈষম্য দূর করার সর্বোচ্চ সময় এটা? অবশ্যই, কারণ একটা বিপ্লবোত্তর বা গণ অভ্যুত্থানোত্তর যে যেভাবেই বলে, কেউ বলে বিপ্লব, কেউ বলে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের পরে তো মানুষ একটা ন্যায় বিচার প্রত্যাশা করে। আজকে যদি দেখেন আজকে এই প্রশাসন ক্যাডারটা এত বেশি 98,000 কোটি টাকার ভাগাভাগির কারণে আজকে দেখেন একটা ব্রিলিয়ান্ট ডাক্তার সে এসে অ্যাডমিন ক্যাডারে জয়েন করতেছে। আপনি দেখেন আপনি একজন ওই ইঞ্জিনিয়ার সে এই সাথে জয়েন করতেছে, কি আজব! তো ভাই আমার এই মেধাগুলো আপনি প্রশাসনের লোভনীয় জায়গাগুলো দখল করার কারণে ওরাও এসে ফাইট দিচ্ছে এটা দখল করার জন্য। ওই ইঞ্জিনিয়ার তো ইঞ্জিনিয়ারিং ক্যাডার যাবে, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হবে তো গণপূর্ত সচিব ইঞ্জিনিয়ারিং ক্যাডার, রোড এন্ড হাইওয়েজ এর সচিব হবে তো রোড এন্ড হাইওয়েজ এর ইঞ্জিনিয়ার। আপনি বাংলায় পাশ করবেন কেন? আপনি কি এত বিশ্বের শ্রেষ্ঠ কুতুব হয়ে গেলেন যে আপনার নেতৃত্ব ছাড়া সচিবালয় চলবে না? আপনি তো হইতে পারে খাইতে পারে বলে 98,000 কোটি টাকা নিয়ে গেলেন, তারপরে হইতে পারে খাইতে পারে যাইতে পারে লেখার জন্য আপনার এখানে দরকার কি এইটাতে? আর এই নোটটা দেয় কোথা থেকে জানেন? আমি তো 36.5 বছর জব ছিলাম বা অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করছি, ওইটা লেখে হচ্ছে একজন
পার্সোনাল অফিসার বা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার লেখে, হ্যাঁ লেখা, তারপরে আপনার ডিএস উপসচিব কারো ফাদারের মাদারের ক্ষমতা নাই, ওর ভিতরে কিছু চেঞ্জ করে, তো ওই নোটটা সচিব পর্যন্ত, কিন্তু ঘাটে ঘাটে যারা এর পিছনে ফাইলের পিছনে যাদের স্বার্থ আছে তারা ঘাটে ঘাটে পয়সা টয়সা দিয়া ওই 98,000 কোটি টাকা ভাগ করে দেয় বিভিন্ন জায়গায় জায়গায়, ভাগ করে দিয়ে লাস্টে সচিব আর অতিরিক্ত সচিব তারা সই করে না, বসে থাকে তাদের এইটা ভাগ না আসার জন্য, নাহলে 98,000 টাকা কোথায় গেল। উনি এইটার জন্য লেখা টিকা উনি হইতে পারে খাইতে পারে লেখা মন্ত্রী ফাঁসাই দিচ্ছে, মন্ত্রী কিন্তু জেলে চলে যাবে, উনি কিন্তু কুতুবে রব্বানি একদম মহাকুতুবে উনি থাকবেন। তা ভাই আমি মনে করি 50% না, ওয়াই 50%, এইটা হবে ক্যাডার ভিত্তিক মন্ত্রণালয়ের সচিব, কিচ্ছু না, সমাধান ফিনিশ। ওরা থাকবে ভূমি মন্ত্রণালয়ে, যাদের জন্ম হয়েছিল একটা ট্যাক্স কালেকশনের জন্য, ওরা যদি জনপ্রশাসন মন্ত্রণালয়কে না দিয়ে জনব্যবস্থাপনা মন্ত্রণালয়ে তারা হোক, দুইটা মন্ত্রণালয় তারা পেতে পারে, কারণ তাদের এই ব্যাপারে দুনিয়ার সব জ্ঞান তাদের আছে। কিন্তু আপনি লাইভ স্টক চালাবেন, ফিশারিজ, এগ্রিকালচার, রোড এন্ড হাইওয়েজ, শিক্ষা, স্বাস্থ্য, সব জায়গায় আপনার মাতবাড়ির দরকারটা কি? এখন বলেন 100% তা দিতে পারেন, আরে 50% দিচ্ছে, তার বিরুদ্ধে আন্দোলন কেন? আপনি আন্দোলন করবেন কেন? আপনি এই আন্দোলন করে আর এই সুবিধাটা নেওয়ার কারণে আপনি তো ডাক্তার গুলার ভবিষ্যৎ শেষ করে প্রশাসনে নিয়ে আসতেছেন, ইঞ্জিনিয়ার গুলোর প্রশাসনে নিয়ে আসছেন, ফিশারিজ, এগ্রিকালচার, লাইভ স্টক করে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে চলে আসতেছে। এটা তো আপনি এই দাবি দেওয়া করে এই দেশের মেধাগুলোকে ধ্বংস করছেন, শুধুমাত্র একটা ক্লারিক্যাল কাজে ঢুকাবেন, কিন্তু লাভটা কি? 98,000 কোটি টাকার ভাগ, এই লাভের জন্যই তো আপনি নিয়ে আসতেছেন। আপনি ক্যাডার ভিত্তিক মন্ত্রণালয়ের সচিব হবে, কোনো 50% 20% নেই, ওয়ানলি এই দুইটা মন্ত্রণালয় পাবে, জনপ্রশাসন ভূমি মন্ত্রণালয়, বাকি সমস্ত মন্ত্রণালয় ক্যাডার ভিত্তিক হবে এবং প্রত্যেকে পাবে সচিব হবে। দেখেন তারা কত ভালো চালায়, এইটার জন্য কি ট্রেনিং লাগে নাকি? আর ট্রেনিং যা আছে এটা আবার অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে যায়। তারপর আবার দেখেন আপনি ফিশারিজের স্থায়ীকে এখান থেকে ট্রেনিং ফিশারিজ এক্সপার্ট হয়ে আসতেন, এটা কিন্তু ফিশারিজ অফিসার পাইলে সেটা কাজে লাগাবে, মন্ত্রণালয়ে থাকুক, ফিল্ডে থাকুক। আপনি চলে গেলেন সমবায় মন্ত্রণালয়, তা আপনার কি কাজে লাগলো? সমবায় মন্ত্রণালয়ের বৃত্তি আসলো, এইখানে কোঅপারেটিভ ক্যাডার আছে, সে এটার লেগে তার কাজে লাগাইতে পারবো। আপনি পলিটিক্যাল সায়েন্সে পড়া বা ওই অন্য সাবজেক্টে পড়া আপনি ওই ট্রেনিং নিয়ে আপনি চলে গেলেন রেল মন্ত্রণালয়, তা আপনার কি কাজে লাগবে? এটা কেন করছে? দেশ ও জাতির ধ্বংস কেন ডেকে আনছে এই প্রশাসনের নামে? ইন্ডিয়া 1/3 করে ফেলছে, 2/3 বাদ। এখন বাংলাদেশে হয়তো 2/3 1/3 50% না করলে 1/3 করুক, তারপরে আস্তে আস্তে একদিন ক্যাডার ভিত্তিক মন্ত্রণালয় হয়ে যাবে। অ্যাডমিন ক্যাডার শুধু দুইটা জায়গায় থাকবে, অথবা ভূমি মন্ত্রণালয়। ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব শাহজাহান সাজু। আপনি খুবই সহজ ভাষায় একটা মানে জটিল সমস্যা সম্পর্কে আলোকপাত করলেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন ওনার কথা, আমি নিজেও ওনার কথার একজন বিশিষ্ট মুগ্ধ দর্শক। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ওনার কথা। ওনার কথা শুনতে গেলে আসলে সময়ের প্রতি খেয়াল থাকে না, ভালো লাগে শুনতে। আপনাদের কেমন লাগলো আপনার